বাংলাদেশে অনেক বরেণ্য অভিনেতা রহিত চরিত্রটি করার জন্য গিয়েছিল, বাট চাষী নজরুল ইসলাম আঙ্কেল আমাকে সিলেক্ট করলো ফাইনালি। সালমান শাহ বলছে, বিজয় আপনার এই চরিত্রটা খুব ভালো লাগছে, আর আপনার কুকুরটা যে আপনার কথা শুনছি খুব ভালো লাগছে। কাজ করতে গিয়ে আমি তাদের কাছ থেকে প্রতারিতই হই, যে কারণে আমি আর সিদ্ধান্ত নিই যে মিডিয়াতে কাজ করব না। ইন্ডাস্ট্রিতে একটা উৎসব মুখর পরিবেশ ছিল। আমি আসি বাংলা চলচ্চিত্রের 90-এর দশকে। সুচন্দা চলচ্চিত্রের প্রেম প্রীতি ছবির মধ্যে দিয়ে আমি বাংলা চলচ্চিত্রে প্রবেশ করি। এটা আমার প্রথম ছবি। তো এই ছবিতে অভিনয়ের পর চাষী নজরুল ইসলাম পরিচালিত হাঙ্গর নদী গ্রেনেড ছবির আমি ডাক পাই এবং সেখানে আমার ইন্টারভিউ যায়, তার সাথে দেখা করি এবং অনেকে আরও বাংলাদেশে অনেক বরেণ্য অভিনেতা এই চরিত্রটি যে রহিত চরিত্রটি করার জন্য গিয়েছিল, বাট চাষী নজরুল ইসলাম আঙ্কেল আমাকে সিলেক্ট করলো ফাইনালি। তো ওই ছবিতে কাজ করলাম। ওই সময় আসলে ইন্ডাস্ট্রিতে একটা কি বলে যে একটা উৎসব মুখর পরিবেশ ছিল। এই যে আজকে আমি যে জায়গাটা বসে আছি, এই জায়গাটায় আসলে দেখা যায় 10 জন না, কমপক্ষে 30 জন 40 জন বড় বড় আর্টিস্ট বসে আছে। এখন এই জায়গাটা দেখলে ফাঁকা ফাঁকা, নিজের কাছে কেমন লাগে, বুঝতে পারছেন। আগে এই জায়গাটায় দুপুর টাইমে 3টা-4টার দিকে মনে করেন এই জায়গাটা খুব জমজমাট থাকতো। আমরা হয়তো বাইরে আসতাম, এখানে একটু আড্ডা দিতাম, গল্প করতাম, সমসাময়িক যারা ছিল তাদের সাথে কথা বলতাম। এই জায়গাটা খুব ছিল আর কি, ইন্ডাস্ট্রির একটা জমজমাট জায়গা ছিল। কিন্তু সেই সময়টাও নেই, আর ইন্ডাস্ট্রির সেই অবস্থা নেই। আমার যে চলচ্চিত্রটি আপনারা দেখেছেন, হাঙ্গর নদী গ্রেনেড অভিনয় করেছিলাম, ওটাতে একটা ভালো একটা করে চরিত্রে আমি অভিনয় করেছিলাম। এবং আসলে মানুষের প্রাপ্তির শেষ নেই, মানুষ যত পায় তত চায়। তো যাই হোক, ওটা আমি আমার অভিনীত যে কয়টা ছবিতে অভিনয় করেছি তার মধ্যে উল্লেখযোগ্য একটি চরিত্রে অভিনয় করেছিলাম। এবং ওই ছবির পর আমি আরও 2টা ছবিতে কাজ করি, বাট তারা যেরকম বলেছিল যে আপনার ক্যারেক্টারটা এইরকম, তো কাজ করতে গিয়ে আমি তাদের কাছ থেকে এক প্রকার প্রতারিতই হই, যে কারণে আমি আর সিদ্ধান্ত নিই যে মিডিয়াতে কাজ করব না, বা ভালো চরিত্র পেলে আমি কাজ করব। তো ভালো চরিত্র না পাওয়াতে পরবর্তীতে আর আসলে আমার কাজ করা হয়নি। ওই ছবিতে আমি ছিলাম সর্বকনিষ্ঠ, আমার ক্যারেক্টারটা এরকম ছিল যে আমার 15-16 বৎসরের একটি যুবক, দেখতে শুনতে প্রাপ্তবয়স্ক মনে হবে, প্রতিবন্ধী একটা ছেলে। তো ওই সময়ে আমি ওই ছবির সবচেয়ে ছোট শিল্পী ছিলাম। এবং যারা ছিল সোহেল রানা ভাই, সুচরিতা ভাবি, আর সেন্ট্রাল ক্যারেক্টার এরাই তো করছে রাজীব ভাই, মিজু আহমেদ, সবাই প্রয়াত। সুচরিতা ভাবি আছে, সোহেল রানা ভাই আছে, আর অনেকেই নেই। তো তারপর কিছু যারা আছে তাদের মোটামুটি মাঝে মধ্যে যোগাযোগ হয় আর কি। 90-এর দশকে মানুষের স্বপ্নের পুরুষ রাজীব ভাই। আমি যখন হাঙ্গর নদী গ্রেনেড ছবির কাজ করি, এটা হচ্ছে ঝিটকাতে, মানিকগঞ্জের ঝিটকা একটা গ্রামে, আমরা প্রায় 60 জনের একটা ইউনিট নিয়ে চাষি কাকু চলে যায় ঝিটকাতে আমাদের কাজ করার জন্য। আর ওনার কাজ ছিল যে এরকম, যার কাজ আছে সে ওই ইউনিটে থাকবে, একদিন কাজ আছে, বাট একত্রে ইউনিট নিয়ে গেছে যে আমি একটা আর্টিস্টের জন্য সাফার করবো, এটা আমি করব না। এবং 16 দিনে আপনার অলমোস্ট ছবির 70% কাজ শেষ করছে, ডে নাইট কাজ করছে। রাত্রে আমরা ডিনার করতেছি, আমরা একত্রে বসে, এই সোহেল রানা ভাই, রাজীব ভাই, আমি, চাষি কাকু, আমরা সবাই বসে ডিনার করতেছি। তো চাষি কাকু বলতেছে যে, পারভেজ ভাই, ভোর 5টায় শ্যুট করা যাবে? তখন বললো যে আপনার যদি ক্যামেরা রেডি থাকে আমি রেডি। তো ওই ছবির ক্যামেরাম্যান ছিলেন জেডিএস মিন্টু, বাংলাদেশে খুব নাম করা ওই সময়কার। তো জেডিএস মিন্টুকে বললো, চাষি ভাই বললো যে, মিন্টু ভাই কী অবস্থা, ভোর 5টায় কি আমরা শ্যুট করতে পারবো? আপনি আর্টিস্ট রেডি, আমার ক্যামেরা রেডি, সারা রাত লাইট হবে। ডিনার করে উনি চলে গেছে এবং লাইটিং হয়েছে। এবং আমার সবচেয়ে আগ্রহ যে ওটা ছিল একটা খেজুর গাছ থেকে সোহেল রানা ভাই খেজুরের রস পারবে, ওই কুয়াশার একটা দৃশ্য আমার বাবার চরিত্র করেছে। আমিও ওই দিন আমাদের ইউনিটের 60 জনের মধ্যে কে ঘুমাইছে আমি জানি না, বাট অলমোস্ট সবাই জাগনা ছিল, ওই অভিনয়টা দেখার জন্য, কাজটা দেখার জন্য আমরা সবাই ছিলাম। এবং ঠিক ভোর 5টার সময় আমাদের ইউনিট ওখান থেকে মনে করেন আধা কিলো বা 1 কিলো দূরে মাইক্রোতে আমাদের নিয়ে যায় এবং কাজ করে আমরা কাজটা দেখি। তখন মানুষের ভিতরে আন্তরিকতার কোনো কমতি ছিল না কাজকর্মের দিতেও। এবং মনে করেন যে এই যে অ্যাকুরেট যে আপনার কুয়াশার যে দৃশ্য, এখন তো আপনার ফক মেশিন ছেড়ে দিচ্ছে, কুয়াশা আসতেছে, এইগুলি তখন সব ন্যাচারাল তারা ধারণ করার চেষ্টা করতো। পরিচালকের ভিতরে ওই আগ্রহ ছিল, ক্যামেরাম্যানের ভিতরে, এবং যারা আমরা শিল্পী ছিলাম আমাদের ভিতরে ছিল। বাংলাদেশের একজন উজ্জ্বল তারকা সালমান শাহ, আল্লাহ তাকে জান্নাত দান করুক, আমি তাকে খুবই মনে প্রাণে ভালোবাসি। সালমান শাহ, সে আমাদের এই শুটিংয়ের দিন শাবনূর সহ সুজন সখী ছবির শুটিং চলতেছে, উনি আসছেন, আইসা বসে শুটিং দেখতেছে। তো আমি
মানে আমার কাজ হচ্ছে, আমার ক্যারেক্টারটা হচ্ছে, আমার মা পুকুর ঘাটে বসে আছে, আমি যাব সুচিত্রা ম্যাডামের কাছে, সে আমাকে সাবান দিয়ে একদম ই করে, যা বাবা ডুব দিয়ে আয়। তো চাষি কাকু এটা বুঝাচ্ছে আমাকে, আমি ঘাট পার বসা, আর আমি যখন কাজ করব তখন ওই কুকুরটা এসে, আমার মা যখন চলে যাবে কুকুরটা এসে ঘাটে বসবে। তো চাষি কাকু বলতেছে, রইস, আমাকে কিন্তু বিজয় ডাকতো না, ওই ইউনিটে সবাই রইস ডাকতো, কারণ রইস ক্যারেক্টার করতেছি। রইস, তুই যখন পানিতে নামবি কুকুরটা যেন এখানে আসে, এর জন্য যা করার তুই করিস। বিশ্বাস করবেন না, আমি কুকুরটা বলছি, এই আমার মা চলে গেলে তুই কিন্তু এখানে এসে বসবি। সবাই হাইসা দিছে যে কুকুর এসে বলতেছে। তো যখন আমার মা ক্যামেরা চলতেছে, ধারণ চলতেছে, মা আমাকে পাই দেয়, একটা ডুব দিয়ে চলে আয় বাবা। মা চলে যায়, মা চলে যাওয়ার সাথে সাথে আমি পানিতে ডুব দিই, ডুব দিয়ে উঠে দিই কুকুরটা ঠিক মার জায়গায় এসে বসে আছে। তখন সবাই হাততালি দিচ্ছে, এবং এই যে সালমান শাহ বলছে, বিজয় আপনার এই চরিত্রটা আমার মানে আমার খুব ভালো লাগছে, আর আপনার কুকুরটা যে আপনার কথা শুনছি খুব ভালো লাগছে। আপনি চিন্তা করেন, সালমান শাহ তখন তার মতো ব্যস্ত শিল্পী বাংলাদেশে ছিল না, সেও প্রায় 1 ঘন্টা বসে মানে ওই শুটিংটুকু সে দেখছে, বুঝতে পারছেন? তা এটা কি আন্তরিকতা? একজন মানে সে এত ব্যস্ত, ওটা পরিচালক ছিল শাহ আলম কিরণ ভাই সহ সবাই, তার ফুল আর্টিস্ট এসে প্রায় 1 ঘন্টা লাঞ্চ টাইমে এসে আমাদের এখানে করছে। আমি তো দূরে আছি, আমি তো আসলে কাছে নেই। অহংকার কাজ করে কিনা সেটা আমার বলা ঠিক হবে না, বাট আমি একটু নিজেকে নিয়ে একটু মানে দূরে আছি, কিন্তু যতটুকু দেখি শিল্পীর প্রতি আন্তরিকতা খুব কম, মানে মানুষের প্রতি মানুষের আন্তরিকতা কম, এইটাই সবচেয়ে বড় কথা। আর কাউকে আমি অহংকারীও বলবো না, এই কারণে যে আমি নিজেই তো কম মিশতেছি, বুঝতে পারছেন? আগে যেমন মানুষকে খুঁজে নিত, যোগাযোগ থাকতো, আমি তো একটু দূরে, যে কারণে এই সম্পর্কে আমি কিছু না বলাটা উত্তম আমি মনে করি। তারপরও মনে করেন যে এখন একটা জিনিস, যে আপনি যখন আমার সাথে মিশবেন, আমার সম্পর্কে আপনার ধারণা করতে পারবেন যে বিজয় ভাই এরকম লোক, বা আমি আপনার সাথে মিশলে আতিক সাহেব এরকম লোক, না মিশে আসলে বলাটা ঠিক হবে না। তবে এইটুকু আমি বলতে পারি, আগে যে মানে চলচ্চিত্রের প্রতি মানুষের আপাময় জনসাধারণ সকলের যে একটা আন্তরিকতা, মানুষ হলমুখী, এইগুলো আর আসলে এখন নেই, দর্শকও কমে গেছে। আর এর মূল কারণ হচ্ছে আমাদের দেশে সেই মানের চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না। আপনি দেখেন সুজন সুখী, কয় টাকা বাজেটের ছবি, সুপার ডুপার হিট। বেদের মেয়ে জোসনা, মানে যেগুলো মানে পরিচালক মেক করছে ওইভাবে, তাদের ছবিগুলো ভালো গেছে। আবার ইদানিং কয়েকটা ভালো ছবি আসছে, এবার ঈদের 4-5টা ভালো ছবি আসছে, তো আমার 2টা দেখা হয়েছে, আর বাকিগুলোও দেখবো ইনশাল্লাহ। সালমান শাহ নাকি শাকিব খান আপনার কাছে? সালমান শাহ, অবভিয়াসলি সালমান শাহ। এই দেশে নায়ক রাজ্জাক একজন, সালমান শাহ একজন, বুঝতে পারছেন? এরা হচ্ছে ক্ষণজন্মা। ভারতের দিলীপ কুমার আসবে না, অমিতাভ বচ্চন আর আসবে না, বাংলাদেশেও নায়ক রাজ্জাক আসবে না, সালমান শাহ আসবে না। তাদের বিষয়টাই টোটাল ভিন্ন। তাদের সাথে আসলে আমরা যদি কাউকে কম্পেয়ার করতে যাই, এটা ঠিক হবে না। কারণ সালমান শাহ আজ থেকে 30 বছর আগে, 28 বছর আগে যে গেট আপ নিয়েছে, যে ড্রেস আপ করেছে, আপনি দেখেন এখন বোম্বের হিরোরা ওই গেট আপে কাজ করে। মানে সালমান শাহ এরকম স্মার্ট ছিল। আর আপনি দেখবেন 95 বা 96-এ সালমান শাহর একটা মানে ওই সময় ভিউ কার্ডের যুগ ছিল, একটা ছবি দিয়ে ভিউ কার্ড হয়েছিল, সালমান শাহর ওয়াইফ, শাহরুখ খানের ওয়াইফ, একসাথে 4 জন দ্বারা একটা ছবি তুলছে, ওইটা ভিউ কার্ড। মনে হয় যে ওই সময় যারা মানে ইয়াং জেনারেশন যারা, তাদের সবার ঘরে ওই ছবিটা ছিল। আপনি দেখবেন ওইটাই যে সে ড্রেস আপ করছে, ওই ড্রেস আপে মনে করেন এখন বাংলাদেশে না, বোম্বেতেও অনেক নায়ক তার এই ড্রেস আপটা ফলো করতেছে। তো মাথার মধ্যে যে ব্যান্ডগুলো বাঁধছে, এখন অনেক পরে আস্তে আস্তে আমি দেখি আর খেয়াল করি যে সালমান শাহ যে করছে, ছবি অভিনয় করছে, বা যে গেট আপে চলছে, সেই গেট আপ এখন তারা নিচ্ছে। ইনশাল্লাহ ভালো চরিত্র অবশ্যই ফিরবো, কারণ অভিনয় একটা জায়গা যেখানে মানুষের মন কাঁদে না। হারিয়ে তো যাচ্ছি, এটা নিঃসন্দেহে, কারণ আমি যদি এটা মানে অস্বীকার করি সেটা হবে মিথ্যা। আর তার চেয়ে বড় কথা, আমার নাম্বার কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেকের কাছেই আছে, বাট তারা কেউ যায় না। আবার 2-1 জন যারা গেছে, তারা ছোট্ট একটা ক্যারেক্টার, বুঝতে পারছে? কিছু করেছে যে 2টা ক্যারেক্টার, আমার চরিত্র কি সে আমারই বুঝাইতে পারে না। আমি যদি বুঝতে না পারি আমার চরিত্র কি, যে 2-1টা দৃশ্য করে চলে গেলাম, আমার ওটা দরকার নেই, আমি এরকম করতে চাই নাই আর কি। যে উল্লেখযোগ্য আমি একটা ভালো মানে ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে কাজ করতে চাই, নট এ ফ্রেম শো আর্টিস্ট, যে আমার ভূমিকাটা মানুষ বলবে যে না, এই লোকটা এই কাজটা করছে, এই কাজটা তাকে মনে রাখবে। কথা বুঝতে পারছেন? দেখেন আমি আমার এই ছবি রিলিজ পেয়েছে 97-এর 10ই ডিসেম্বর,
আজকে আজকে হচ্ছে 2016, প্রায় 29 বছর পর আপনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন, ওই ছবি নিয়ে কথা বলতেছেন। এটা হচ্ছে মানুষের মনে রাখার বিষয়, রাইট? আমি মানে করতেছি না, এটা হচ্ছে যে আল্লাহর রহমত এবং আপনারা আমাকে মনে রাখছেন, আপনারা ডাকছেন এবং আমি অবশ্যই মিস করি, অবশ্যই মিস করি। আমি বিশ্বাস করবেন না, আমি যে কবে আসছিলাম লাস্ট আমার মনে নাই। এই যে আপনি আজকে ডাকলেন, ওই যে কী যেন একটা প্রোগ্রাম ছিল, ইলেকশন না কিসের দিন আসছিলাম, ইফতারে, হ্যাঁ এই আসছিলাম, আর এই আজকে আসলাম। আর আসছিলাম একটা ছবির মহরত অনুষ্ঠানে, ইনভাইট করেছিল মৃত্যু 19, এটাতে আসছি। মানে কোনো বিশেষ কারণ ছাড়া আসা হয় না। আর এফডিসি যে অবস্থা দেখি খারাপ লাগে নিজের কাছে। তা আমি চাই বাংলাদেশে এই যে আমাদের এই চলচ্চিত্র, এটা উন্নত হোক এবং আমাদের এই সরকার এখানে অনুদান দেখ। আগে হাঙ্গনদী গ্র্যান্ড কিন্তু অনুদানের ছবি, আগুনের পরশমণি অনুদানের ছবি, পোকামাকড়ের ঘর বসত। আপনি দেখেন, যখন গভর্নমেন্ট এদিকে পৃষ্ঠপোষকতা করেছে তখনই ভালো ছবি তৈরি হয়েছে। এখন একটা প্রডিউসার আগে চিন্তা করে আমি 1 কোটি টাকা খরচ করব, আমার টাকাটা রিটার্ন আসবে কিনা। এটা একটা ব্যবসায়িক মাধ্যম, মানুষ চিন্তা করে এখান থেকে আমাকে 1 কোটি খরচ করলে 2 কোটি আসতে হবে। আর মনে করেন যে তখন যখন আপনি অনুদান পাচ্ছেন, যে গভর্নমেন্ট আমাকে 40 লাখ টাকা 20 লাখ টাকা একটা বাজেট দিল, আর 10 লাখ টাকা লাগে আমি যদি ছবিটা বানাইতে পারি, তাহলে আশা করি ভালোও হতে পারে। মানুষ একটা দেখে শুনে একটা ভালো চলচ্চিত্র নির্মাণ করে তখন। আর এখন যেহেতু অনুদান যদি আবার চালু হয়, আমি বিশ্বাস করি বাংলাদেশ সরকার, কারণ আমি যে চলচ্চিত্র অভিনয় করেছিলাম এটা কিন্তু খালেদা জিয়ার অনুদানের ছবি ছিল। 5টা ছবিতে অনুদান দিয়েছিল ওই সময়, 5টা ছবির একটা, ওই যে পোকামাকড়ের ঘর বসতি, দীপু নাম্বার 2, হাঙ্গনদী গ্র্যান্ড, আরও 2টা ছবি। ওই 5টা ছবি কিন্তু খুব ভালো করছে ওই সময়। তো যাই হোক, এখন যদি সরকার আবার পৃষ্ঠপোষকতা করে, অনুদানের ছবি তৈরি করে, ভালো পরিচালক বা ভালো গল্প নিয়ে আসবে, অনেকে এগিয়ে আসবে। দর্শকদের বলবো আপনারা ভালো থাকবেন, বাংলা চলচ্চিত্র দেখবেন। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এবং এই সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য বাংলা ছবি দেখতে আপনারা অবশ্যই সিনেমা হলে আসবেন। আর আপনার আজকের পত্রিকার সকল দর্শক এবং সবার উদ্দেশ্যে বলা, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলের দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।